শুরু হয় দক্ষিণ কোরিয়ার সিওল শহর থেকে। এখানে আমাদের দেখা হয় অ্যানার সাথে। সে যখন ঘুম থেকে ওঠে তখন দেখে তার ছেলে জাওয়ান খুব উত্তেজিত হয়ে চিৎকার করছে। সে বলছিল যে বৃষ্টির পানিতে রাস্তাঘাট সব ডুবে গেছে, তাই তাদের এখনই সাঁতার কাটতে বের হতে হবে। অ্যানা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে বলে যে জাওয়ানের ক্লাস আছে আর তাকেও অফিসে যেতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সে ছেলের আবদারের কাছে হার মানে। সে জাওয়ানকে পানিতে ডাইভ দিতে বলে আর নিজে গুনতে শুরু করে। মজার সময়টুকু শেষ করে সে যখন জানালার পর্দা টানে তখন সে প্রথমবার বুঝতে পারে যে বাইরে আসলে কি ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে গিয়ে সে যখন নাস্তা বানাচ্ছিল তখন জাওয়ান ড্রয়িং করার জন্য আইপ্যাড চায়। অ্যানা ওকে পারমিশন দেয়। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। অ্যানার মা কল করে ওকে বলছিলেন বাইরে থেকে খাবার অর্ডার না করে যেন সে বাসায় ফ্রেশ খাবার রান্না করে খায়। মা আরও কথা দেন যে সামনের সপ্তাহে তিনি নিজে আরও বাজার সদাই নিয়ে আসবেন। কলটা শেষ হতেই অ্যাপার্টমেন্টের ভেতর বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ শোনা যায়। অ্যানা জাওয়ানকে জিজ্ঞেস করে যে সে বাথরুমের কল খোলা রেখেছে কিনা। জাওয়ান না করে দেয় এবং তাদের দুইজনের আঁকা একটা ছবি দেখায়। ছবিটার দিকে তাকাতেই অ্যানা একটা ভয়ঙ্কর জিনিস খেয়াল করে। 3 তলায় হওয়া সত্ত্বেও তাদের অ্যাপার্টমেন্টে পানি ঢুকতে শুরু করেছে। কয়েক সেকেন্ড পরেই পুরো বিল্ডিংয়ে ইভ্যাকুয়েশন ওয়ার্নিং বা সতর্কবার্তা বেজে ওঠে। জাওয়ান এটাকে একটা অ্যাডভেঞ্চার মনে করে আবার সাঁতার কাটার জেদ ধরে। অ্যানা আবার ধৈর্য হারিয়ে ফেলে। সে জাওয়ানের চশমাটা কেড়ে নেয় এবং ওকে এক জায়গায় চুপচাপ থাকতে বলে নিজে কিছু দরকারি জিনিস গুছিয়ে নেয়। ফোনটা আবার বেজে ওঠে। অন্য প্রান্ত থেকে এক ব্যক্তি নিজের পরিচয় দেয়। কুপার হাইজো, ডারউইন কোম্পানির সিকিউরিটি টিম থেকে। ডারউইন সেই কোম্পানি যেখানে অ্যানা কাজ করে। সে কনফার্ম হয় যে অ্যানাই হলো টিম 3-র ম্যানেজার, যারা ইমোশনাল ইঞ্জিন তৈরির দায়িত্বে আছে। অ্যানা হ্যাঁ বলতেই সে তাকে 30 তলায় যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু বিস্তারিত কিছু বলার আগেই কলটা কেটে যায়। অ্যানা জাওয়ানের ওষুধগুলো হাতে নেয় এবং ছেলেকে খুঁজতে ছোটে। তখনই তার মনে পড়ে জাওয়ানের একটা অভ্যেসের কথা। সে ভয় পেলে আলমারির ভেতর লুকিয়ে থাকে। ছেলের ওপর চিৎকার করার জন্য সে ক্ষমা চায়, ওকে কোলে তুলে নিয়ে করিডোরে বেরিয়ে আসে। ততক্ষণে করিডোর প্রায় পানির নিচে চলে গেছে। নিরাপত্তার কারণে লিফট বন্ধ করে দেওয়া হয়েছে, আর মেইন সিঁড়িতেও প্রচুর ভিড়। অ্যানা অন্য একটা সিঁড়ি বেছে নেয়। শুরুতে সেটা খালিই ছিল। যাওয়ার পথে সে দেখে যে মানুষজন পানির তোড়ে ভেসে যাচ্ছে। জাওয়ানকে শান্ত রাখতে অ্যানা গান গাইতে শুরু করে। সামনে এগোতেই দেখে আসবাবপত্র আর আবর্জনার কারণে রাস্তা ব্লক হয়ে আছে। অ্যানা জাওয়ানকে অপেক্ষা করতে বলে, নিজে ওটার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। সেখানে আটকা পড়ে সে শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। লোকটা হলো হাইজো। অ্যানা পেছন ফিরতেই দেখে জাওয়ান একটা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যাচ্ছে। সে পাগলের মতো ওর পিছু ছোটে। হঠাৎ এক বিশাল ঢেউ রুমের ভেতর আছড়ে পড়ে, আর অ্যানার চোখের সামনে পুরনো এক স্মৃতি ভেসে ওঠে। একটা গাড়ি দুর্ঘটনার স্মৃতি, যেখানে সে আর তার স্বামী পানির নিচে তলিয়ে যাচ্ছিল। অ্যানার যখন হুঁশ ফেরে তখন চারদিকে হাহাকার। সে বুঝতে পারে যে জাওয়ানের ওষুধসহ ব্যাগটা পানির টানে ভেসে গেছে। অ্যানা পাগলের মতো ছেলেকে খুঁজতে থাকে এবং একসময় তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা জ্যাম হয়েছিল। ঠিক সময় মতো হাইজো সেখানে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে বাতাসের পকেট আছে এমন একটা জায়গায় নিয়ে যায়। ওপরে ওঠার পর সে জাওয়ানের বুকে চাপ দিতে থাকে, যতক্ষণ না ছেলেটা পানি উগরে দিয়ে শ্বাস নিতে শুরু করে। অ্যানা কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরে। এদিকে হাইজো একটা মেসেজ রেকর্ড করে জানায় যে প্রধান গবেষক অ্যানা এবং টেস্ট সাবজেক্ট জাওয়ান বেঁচে আছে। হাইজো জানায় যে ছাদের উপর কোম্পানির একটা হেলিকপ্টার তাদের জন্য অপেক্ষা করছে। সে আরও জানায় যে আসলে কি ঘটছে। 3 ঘন্টা আগে অ্যান্টার্কটিকায় একটা অ্যাস্টেরয়েড বা গ্রহাণু আঘাত এনেছে, যার ফলে বরফ গলে বিশাল বন্যা শুরু হয়েছে। এই পানি উত্তর দিকে সমুদ্রের সাথে মিশে এগিয়ে আসছে। জাপানের অর্ধেক এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে। অ্যানা অবাক হয়ে জিজ্ঞেস করে যে কেউ কি আগে থেকে এটা বুঝতে পারেনি। হাইজো উত্তর দেয়, তারা ঠিকই বুঝতে পেরেছিল, কিন্তু বিষয়টা গোপন রাখা হয়েছিল, কারণ এটা আটকানোর কোনো উপায় ছিল না। হাইজোর কথা অনুযায়ী আজই এই চেনা পৃথিবীর শেষ দিন। ডারউইন কোম্পানি, যারা জাতিসংঘের সাথে যুক্ত, তারা সিনথেটিক হিউম্যান বা কৃত্রিম মানুষ তৈরির মাধ্যমে মানবজাতিকে আবার বাঁচিয়ে রাখার পরিকল্পনা করছে। আর এই কাজে অ্যানাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যানা যে ইমোশনাল ইঞ্জিন তৈরি করছে, সেটাই নতুন এই জীবদের সত্যিকারের আবেগ দেওয়ার জন্য প্রয়োজন। সে আরও জানায় যে এই প্রজেক্টের প্রধান গবেষক এবং অ্যানার বস ইয়ান মো তার মেয়ে সহ পানির তোড়ে ভেসে গেছেন, তাই অ্যানা এখন তাদের একমাত্র ভরসা।
অ্যানা যুক্তি দেখায় যে ইমোশনাল ইঞ্জিন এখনও টেস্টিং পর্যায়ে আছে, কিন্তু হাইজো জানায় যে অন্য একটা ল্যাব এরই মধ্যে কৃত্রিম মানুষের দেহ তৈরি করে ফেলেছে যা বংশবিস্তারে সক্ষম। এখন শুধু দরকার মানুষের সত্যিকারের আবেগ। এরই মধ্যে জাওয়ান বাথরুমে যাওয়ার কথা বলে। তারা পাশের একটা অ্যাপার্টমেন্টে ঢোকে। অ্যানা যখন ছেলের যত্ন নিচ্ছিল, হাইজো তখন ফোনে কথা বলছিল। ফিরে এসে হাইজো অ্যানাকে কাপড় বদলে একটু আরামদায়ক পোশাক পরে নিতে বলে। কথা প্রসঙ্গে হাইজো বলে যে হয়তো জটিল আবেগ ছাড়াই নতুন এক মানবজাতি জন্ম নেবে। অ্যানা ওসব কথায় কান না দিয়ে হাইজোর ফোনটা চায় মায়ের কাছে কল করার জন্য। কল করার পর মা জানান যে তিনি যেখানে আশ্রয় নিয়েছেন সেখানেও পানি ঢুকে গেছে। মা খুব শক্ত গলায় শেষ বিদায় জানান। তিনি বলেন এখন থেকে অ্যানার শুধু জাওয়ানই আছে, তার আর মা বাবা কেউ নেই। মা তাকে ভালোবাসার কথা বলে কলটা শেষ করেন। ওপাশ থেকে ঢেউয়ের শব্দ ভেসে আসে, আর অ্যানা খুব নিচু স্বরে বলে সেও তাকে ভালোবাসত। একটু পরেই সেখানে গ্যাস লিক হতে শুরু করায় তাদের ওখান থেকে বের হতে হয়। আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। হাইজো সিদ্ধান্ত নেয় তাদের আরও ওপরে উঠতে হবে। সে আগে ওঠে। অ্যানা তার ছেলেকে হাইজোর হাতে তুলে দিতে চায়, কিন্তু জাওয়ান আতঙ্কে ওকে ছাড়তে চায় না। ধস্তাধস্তির মধ্যে অ্যানার পা পিছলে সে পানির নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে সে দ্রুতই ভেসে ওঠে এবং চিৎকার করে বলে যে সে খুব জলদি তাদের কাছে পৌঁছাবে। সাঁতার কেটে অন্য ফ্লোরে যাওয়ার সময় সে লিফটের ভেতরে আটকা পড়া একটা মেয়ের কান্নার শব্দ পায়। মেয়েটির নাম জিসু। অ্যানা দরজা খোলার জন্য কিছু একটা খুঁজছিল। তখনই দেখে দুটো লোক সুযোগ বুঝে অ্যাপার্টমেন্টে চুরি করছে। অ্যানা যখন জিসুকে আবার ডাক দেয় তখন মেয়েটি আর সাড়া দেয় না। তখনই আরেকটা ঢেউ সব ভাসিয়ে নিয়ে যায় এবং অ্যানার মাথায় আবার পুরনো স্মৃতির ঝলক দেখা দেয়। সেই পুরনো দুর্ঘটনায় অ্যানার স্বামী জাওয়ানকে গাড়ির সিট থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু তার নিজের পা গাড়ির দরজায় আটকে যায়। সে অ্যানাকে বলে ছেলেকে নিয়ে পালিয়ে যেতে এবং তাকে ওখানেই ফেলে রেখে যেতে। বর্তমানে ফিরে এসে অ্যানা আবার হাইজো এবং তার ছেলের সাথে মিলিত হয়। ঠিক তখনই জাওয়ানের সিজার বা খিঁচুনি শুরু হয়। হাইজো ওষুধ চায়, কিন্তু অ্যানা স্বীকার করে যে সে ব্যাগটা হারিয়ে ফেলেছে। ছেলেটা খুব দুর্বলভাবে কাঁদছিল। অ্যানা ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে এগোতে থাকে। হাইজো বলে যে তাদের দ্রুত ছাদে যেতে হবে এবং নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় যে অ্যানা চাইলে জাওয়ানকে আবার রিস্টোর করতে পারবে, কারণ ওর সব ডেটা অ্যানার কাছে আছে। অ্যানা চিৎকার করে ওঠে, তার ছেলে মারা যাচ্ছে। সে কোনো কম্পিউটার ফাইল নয়। সে অন্য একটা অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে, ওখানকার মানুষদের কাছে মাফ চায় এবং ছেলের অবস্থা স্থিতিশীল করার জন্য একটা পানীয় তৈরি করে। সে খুব মায়ায় ছেলেকে বলে যে সব ঠিক হয়ে গেলে তারা আবার একসাথে সাঁতার কাটবে। জাওয়ানকে খাওয়ানোর সময় অ্যানার মাথায় বস ইয়ান মোর সাথে হওয়া পুরনো কথা মনে পড়ে। ইয়ান মো তাকে জিজ্ঞেস করেছিলেন যে স্বামীর মৃত্যুর ট্রমার কারণে সে কি ছেলেকে ত্যাগ করতে চায়। অ্যানা বলেছিল সে মা হওয়ার যোগ্য নয়। ইয়ান মো উত্তর দিয়েছিলেন যে এখন ওসব ভেবে লাভ নেই। কোম্পানি কনফার্ম করেছে যে অ্যানা এবং জাওয়ান দুজনেই সফলভাবে ইমোশনাল ইঞ্জিনের সাথে মিশে গেছে। কয়েক মাস পর তারা দুজনেই টেস্ট সাবজেক্ট হিসাবে গণ্য হবে। বর্তমানে ফিরে এলে জাওয়ান চোখ মেলে তাকায় এবং বলে যে আজ সে খুব খুশি, কারণ সারাটা দিন সে তার মায়ের সাথে কাটিয়েছে। কিছু সময়ের জন্য বৃষ্টি থামে আর মেঘের আড়াল থেকে রোদ উকি দেয়। হাইজো বলে যে জাওয়ানকে একটা অস্থায়ী আশ্রয় নেওয়া হবে আর অ্যানাকে একা ইজাবেল ল্যাবে যেতে হবে। কিন্তু আকাশ আবার কালো হয়ে আসে এবং প্রবল বৃষ্টি শুরু হয়। তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দেখে পানি খুব দ্রুত বাড়ছে। পথে অ্যানা এক গর্ভবতী মহিলার চিৎকার শুনতে পায়। তার স্বামী সাহায্য চাইলেও ক্লান্ত অ্যানা ক্ষমা চেয়ে চলে যায়। জাওয়ান জিজ্ঞেস করে ওই মহিলা কেন কাঁদছে। অ্যানা বলে তার বাচ্চা হবে। জাওয়ান যখন জিজ্ঞেস করে যে তার জন্মের সময়ও কি মায়ের এমন কষ্ট হয়েছিল, এই কথা শুনে অ্যানা ভেতর থেকে ভেঙে পড়ে। সে হাইজোকে অনুরোধ করে যেন ছেলেটাকে তার কাছেই রাখা হয়। হাইজো ঠান্ডা মাথায় বলে যে জাওয়ানই তাদের একমাত্র অপশন। ছাদে ওঠার পর হাইজো রেকর্ড করে যে সে প্রধান গবেষক এবং টেস্ট সাবজেক্টকে উদ্ধার করেছে। তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে। আসলে কোনো অস্থায়ী আশ্রয় নেই। গার্ডরা যখন জাওয়ানকে ধরে নিয়ে যাচ্ছিল, অ্যানা হাইজোকে মিথ্যাবাদী বলে চিৎকার করতে থাকে। হাইজো জানায় যে ইয়ান মো মারা যাননি, তিনি তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। সে আরও খোঁচা দিয়ে বলে যে স্বামীর মৃত্যুর পর অ্যানা নিজেই তো ছেলেকে ত্যাগ করতে চেয়েছিল। অ্যানা অসহায়ভাবে দেখে যে ওরা জাওয়ানের মাথা ন্যাড়া করে ওর শরীর থেকে ডেটা বের করছে।
সে বারবার অনুরোধ করে ছেলের পাশে থাকতে, কিন্তু তারা বুঝিয়ে বলে যে জাওয়ানের ভেতর আসল মানবিক আবেগ তৈরি হয়েছে, যা পরবর্তী ইমোশনাল ইঞ্জিন বানাতে খুব দরকার। টেনে নিয়ে যাওয়ার আগে অ্যানা জাওয়ানের কানে কানে কিছু একটা ফিসকিস করে বলে দেয়। অ্যানাকে প্রথমে হেলিকপ্টারে এবং পরে একটা রকেট শিপে নেওয়া হয়। সেখানে ইজাবেল ল্যাবের ডিরেক্টর জানান যে 15 মিনিটের মধ্যে হাজার হাজার গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়বে এবং প্রায় সব জীবন ধ্বংস হয়ে যাবে। তারাই শেষ বেঁচে থাকা মানুষ। কৃত্রিম শরীর তৈরির প্রযুক্তি তাদের কাছে আছে, শুধু অভাব ছিল আসল আবেগের। সেজন্যই কোম্পানি মা ও সন্তানের মডেল তৈরি করেছিল ইমোশনাল ইঞ্জিন পরীক্ষা করার জন্য। সন্তানের প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে, কিন্তু এখন একজন মায়ের অভাব। তখন অ্যানা নিজেই এক ভয়ঙ্কর পরীক্ষার প্রস্তাব দেয়। মাকে বাচ্চার সাথে যুক্ত করা হোক এবং বাচ্চাকে বারবার হারিয়ে ফেলা হোক। মা তাকে বারবার খুঁজবে এবং এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাবে। যদি সে ব্যর্থ হয়, তবে আবার শুরু থেকে শুরু হবে। কথোপকথন শেষ হওয়ার আগেই জাহাজটিতে গ্রহাণু আঘাত হানে। অ্যানা আবার তার সেই অ্যাপার্টমেন্টে জেগে ওঠে। সবকিছু আবার আগের মতো শুরু হয়। পানি ঢুকছে, ফোন বাজছে, হাইজো নিজের পরিচয় দিচ্ছে, জাওয়ান তার ছবি দেখাতে চাইছে। অ্যানা এবার বিরক্ত হয়ে রিয়াক্ট করে। ওষুধগুলো নিয়ে আলমারির কাছে দৌড়ে যায় এবং ছেলের কাছে ক্ষমা চায়। সে কথা দেয় ওকে নিয়ে সাঁতারে যাবে। জাওয়ান বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। সে বলে মা মিথ্যা বলছে এবং জিজ্ঞেস করে সে কেন সবসময় 6 বছর বয়সেই আটকে আছে। অ্যানা এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু ওকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়িতে প্রচুর ভিড় দেখে সে অন্য পথ ধরে। হঠাৎ এক বিশাল ঢেউ আছড়ে পড়ে। আতঙ্কের মাঝে সে জাওয়ানকে ওপরের তলায় তুলে দেয়, কিন্তু নিজে ওঠার পর দেখে ছেলেটা আর সেখানে নেই। সে একটা অবয়ব দেখে পানির নিচে ঝাঁপ দেয়, কিন্তু তাকে ধরতে পারে না। সে ওষুধের ব্যাগটা হারিয়ে ফেলে। হেলিকপ্টার দেখা যায় এবং তার মাথায় আবার পুরনো সব স্মৃতি ভিড় করে। সে অজ্ঞান হয়ে যায়। হাইজো ওকে সুস্থ করে তোলে এবং জানায় সেই আগে কল করেছিল। অ্যানা আবার পানিতে ফিরে যেতে চাইলে হাইজো ওকে একটা ছবি দেখায়। জাওয়ান সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। সে পাগলের মতো ওকে খুঁজতে থাকে। অ্যানা একসময় হাইজোর বন্দুক কেড়ে নিয়ে জানতে চায় তার ছেলে কোথায়। হাইজো বলে যে যদি তারা জাওয়ানকে বন্দিই করত, তবে সে কেন ছবি দেখাবে। অ্যানা আবার পানিতে ঝাঁপ দেয় এবং লিফটের ভেতর সেই মেয়েটির কান্নার শব্দ পায়। এবার ওর নাম মনে পড়ে। অ্যানা কথা দেয় তাকে বের করবে, কিন্তু সে আবার অজ্ঞান হয়ে যায়। জেগে ওঠার পর সে একটা ঝাড়ুর লাঠি দিয়ে লিফটের দরজা খুলে যিশুকে বাঁচায়। যিশু জানায় লিফটে থাকার সময় সে শুনেছে কিছু লোক একটা ছেলেকে জেরা করছে তার বাসার কোড জানার জন্য। তখনই অ্যানা সেই শব্দটা শুনতে পায় যা যিশু বলছিল। অ্যানা যখন শব্দের উৎস ধরে এগোতে থাকে, তখন তার মাথায় পুরনো স্মৃতি ভেসে আসে। অন্যান্য লুপে বা চেষ্টার সময় এই লোকগুলোই অ্যানাকে বেড়ে ফেলেছিল। সে অ্যাপার্টমেন্টে ঢুকে অস্ত্র খোঁজার চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। সে জাওয়ানের কথা জিজ্ঞেস করতেই হাইজো বাইরে থেকে চিৎকার করে জানতে চায় সে ছেলেকে পেয়েছে কিনা। লোকগুলো ওকে মারার চেষ্টা করলে হাইজো এসে ওকে বাঁচায় এবং অপরাধীদের পানিতে ফেলে দেয়। চলে যাবার আগে অ্যানা যিশুকে সতর্ক করে যে এই ফ্লোরটা একটু পরেই ডুবে যাবে। যিশু তার দাদা দাদিকে ছেড়ে যেতে রাজি হয় না। তখন যিশুর দাদি অ্যানাকে ঠিক সেই পানীয়টা খেতে দেন যা তার স্মৃতিতে ছিল। এতে অ্যানা স্তব্ধ হয়ে যায়। হাইজো বলে তার টিম নৌকা নিয়ে আসছে, জাওয়ানকে খুঁজে পাওয়া সহজ হবে। কিন্তু অ্যানার মাথায় আবার সেই যন্ত্রণাদায়ক স্মৃতি ফিরে আসে। জাওয়ানকে ন্যাড়া করে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। অ্যানা ঠিক করে সে আর অপেক্ষা করবে না। হাইজো তাকে মনে করিয়ে দেয় যে আগে সে জাওয়ানকে পালন করতে কতটা দ্বিধাবোধ করত। অ্যানা উত্তর দেয় সেজন্যই এখন তাকে খুঁজে পাওয়া বেশি জরুরি, কারণ সে এর আগে অসংখ্যবার ব্যর্থ হয়েছে। তারা আলাদা আলাদা ফ্লোরে খোঁজা শুরু করে। খোঁজার সময় অ্যানা দেখে সিকিউরিটি টিম জাওয়ানের কথা জিজ্ঞেস করে মানুষজনকে হেনস্থা করছে। সে এক মহিলার চিৎকার শুনে দৌড়ে যায়। এটা সেই গর্ভবতী মহিলা। এবার অ্যানা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। বাচ্চা প্রসবের শেষ মুহূর্তে সে মহিলাকে সাপোর্ট দেয় এবং নিজের জ্যাকেটটা তাকে দিয়ে দেয়। যাওয়ার সময় সে শুনতে পায় ওই মহিলা তার স্বামীকে বলছে যে সে বারবার এই সুনামির স্বপ্ন দেখত, তাই তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। এটা শুনে অ্যানার তার ছেলের আঁকা ছবিগুলোর কথা মনে পড়ে। সে ফোনের গ্যালারি চেক করে দেখে জাওয়ান বারবার একই ছবি এঁকেছে। এর মানে হলো অ্যানা এই একই দিনে বারবার আটকে আছে। হঠাৎ হাইজো চিৎকার করে বলে সে জাওয়ানকে খুঁজে পেয়েছে। অ্যানা দৌড়ে নিজের অ্যাপার্টমেন্টে যায়। জাওয়ান ওকে মিথ্যেবাদী বলে এবং কেন সে সবসময় 6 বছর বয়সে আটকে আছে জানতে চায়। অ্যানা আলমারি খুলে দেখে জাওয়ান সেখানে নেই। তখনই গার্ডরা তাকে ধরে ফেলে। হাইজো বলে সে তার ছেলের সাথে বিদায় জানানোর সুযোগ পাবে।
অ্যানা তাকে সাবধান করার চেষ্টা করে যে গার্ডরা জওয়ানকে মেরে ফেলবে, কিন্তু তার আগেই সে আবার জ্ঞান হারায়। স্মৃতির এক ঝলকে দেখা যায় হাইজোরও সবকিছু মনে পড়ে গেছে। সে গার্ডদের সাথে লড়াই শুরু করে, কিন্তু হেরে যায়। অ্যানা কোনো মতে নিজেকে সামলে নিয়ে তাকে বাঁচায়। হাইজো অ্যানার শরীরে কিছু একটা ইনজেক্ট করে এবং সে আবার জেগে ওঠে। তারা বুঝতে পারে যে তারা আসলে একটা সিস্টেম বা সিমিউলেশনের ভেতর আছে। অ্যানা স্বীকার করে যে হয়তো জওয়ান আর তাকে দেখতে চায় না। হাইজো বলে যে ছেলেটা হাজারবার হারিয়ে গেলেও সেটা ঘৃণার কারণে নয়, বরং সে অপেক্ষা করছে তার মা যেন তাকে খুঁজে পায়। তারা আবার চেষ্টা করে। এবার হাইজো রাস্তা পরিষ্কার করে দেয় এবং তারা 30 তলায় পৌঁছায়। হাইজো গুলিবিদ্ধ হলেও অ্যানাকে থামতে নিষেধ করে। অ্যানা দৌড়াতে থাকে এবং একসময় ধরা পড়ে যায়, কিন্তু এক বিশাল ঢেউ এসে তাকে বাঁচিয়ে দেয়। সে টলটলে করে ছাদে যায় এবং অবশেষে একটা আলমারির ভেতর জওয়ানকে খুঁজে পায়। সে জওয়ানের কাছে ক্ষমা চায় তাকে ছেড়ে যাওয়ার জন্য এবং বলে সে আবার সবকিছু ভুলে যাবে। জওয়ান খুব দুর্বল স্বরে বলে যে মা তাকে কখনো ছেড়ে যায়নি, মা শুধু তাকে অপেক্ষা করতে বলেছিল। তখনই আসল সত্যিটা পরিষ্কার হয়। বাস্তব পৃথিবীতে অ্যানা তার ছেলেকে আলমারির ভেতর অপেক্ষা করতে বলেছিল। গ্রহাণু আঘাত হানার পর গুরুতর আহত অ্যানা নিজেই মা হওয়ার প্রোটোটাইপের জন্য রাজি হয়েছিল। গবেষকরা বিশ্বাস করত যদি সে তার ছেলেকে উদ্ধার করতে পারে তবে তাদের পৃথিবীতে পাঠানো হবে। গার্ডরা এলে অ্যানা জওয়ানকে নিয়ে দৌড়াতে থাকে এবং একসময় ধরা পড়ার আগে ছেলেকে বলে আগে চলে যেতে, সে পরে দেখা করবে। সিমিউলেশন বন্ধ হয়ে যায়। দৃশ্যটি 5 বছর আগের স্মৃতিতে ফিরে যায়। সেখানে অ্যানা এবং তার স্বামী জওয়ানের সাথে খুব সুখে ছিল, যতক্ষণ না এক দুর্ঘটনায় তার স্বামী মারা যান। শেষে দেখা যায় অ্যানা সেই সিমিউলেশন ভেঙে এক অন্তহীন সমুদ্রের মাঝে জেগে ওঠে। সে জওয়ানের নাম ধরে চিৎকার করতে থাকে এবং একসময় তাকে একটা মোবাইল টাওয়ার ধরে ঝুলতে দেখে। এক বিশাল ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে। অ্যানা জওয়ানকে ডাইভ দেওয়ার জন্য তৈরি হতে বলে এবং গুনতে শুরু করে। সবশেষে দেখা যায় অ্যানা তার ছেলেকে শক্ত করে ধরে আছে এবং তারা পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে, মানব জাতিকে নতুন করে শুরু করার জন্য।